দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 2 বাংলাদেশি নিহত। মরদেহ হাসপাতালের হিমঘরে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার, পর্যবেক্ষণ করছে ঢাকা। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমি কথা বলবো। পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি ও উচ্চশিক্ষার সুযোগ, ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন গতি। দর্শক, স্বাগত প্রবাসের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। লেবাননে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যেই আবারও প্রাণ হারালেন 2 প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় রবিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নাহিদুল ইসলাম নাহিদ ও শফিকুল ইসলাম নামে 2 প্রবাসী বাংলাদেশি নিহত হন। নিহতদের 2 জনের বাড়ি সাতক্ষীরা জেলায়। নিহতরা একই ভবনে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। হামলার সময় তারা একই ভবনে অবস্থান করছিলেন। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে নিহত 2 বাংলাদেশির মরদেহ নাবিবেরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনা নিশ্চিত করে শোক প্রকাশ করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। দর্শক, এই বিষয়ে আরো খবরাখবর জানাতে লেবানন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খান। মিলন, বর্তমানে লেবাননের পরিস্থিতি কেমন দেখছেন, আর সেখানে অবস্থানরত প্রবাসীরা এখন ঠিক কতটা অনিরাপদ? আমরা যেমনটি খবরে পড়ছিলাম, বাংলাদেশি 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে মূলত আজ লেবাননের দক্ষিণ অঞ্চলের নাবাতিয়া জেলার জাবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নাহিদুল ইসলাম এবং শরীফুল ইসলাম নামে 2 বাংলাদেশি কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে মৃত্যুবরণ করেছে। 2 জনের বাড়ি কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। মূলত এটি এমন একটি সময় কিন্তু আমি মৃত্যুর খবরটি দিচ্ছি, যেটি গত সপ্তাহেই কিন্তু দেখা যাচ্ছে যে দীপালি নামে একজন প্রবাসী মহিলা শ্রমিক, তিনি কিন্তু লেবাননে মৃত্যুবরণ করেছেন। তার লাশটি গত সপ্তাহে পৌঁছেছে বাংলাদেশে। তারপর পরেই কিন্তু আজ 2 জন বাংলাদেশি মৃত্যুবরণ করলো ইসরায়েলি আগ্রাসনে। মূলত আজ ঠিক দুপুরের দিকেই লেবাননের দক্ষিণ অঞ্চলের জাবদিন এলাকায় সেখানে কিন্তু একটি রুটিবাহী যখন একটি গাড়ি ঢুকেছিল সেখানে, সেই রুটিবাহী গাড়ির কোনো সদস্য হতে পারে, যে হিজবুলের কোনো সদস্য হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। তারা সেখানে যখন উপস্থিত হয় সেই গাড়িটি আক্রান্ত হয় এবং পাশাপাশি সেখানে একটি ভবনে থাকা 2 জন বাংলাদেশি তারা কিন্তু এই হামলার শিকার হয়। ফলে সেখানে কিন্তু তারা মৃত্যুবরণ করে। প্রবাসী বাংলাদেশিরা মূলত লেবাননের দক্ষিণ অঞ্চলগুলোতে সংখ্যা খুবই কম, কিছু বাংলাদেশি সেখানে এখনো রয়ে গেছে। বাংলাদেশ দূতাবাস কিন্তু শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিদের সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানগুলোতে আসার জন্য শুরু থেকেই কিন্তু তাগিদ দিয়ে আসছিল। কিন্তু কিছু বাংলাদেশি সেখানে থাকায় ঝুঁকি কিন্তু তৈরি হয়ে গেছে তাদের জন্য। বাংলাদেশ দূতাবাস এখনো কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের যেন নিরাপদ একটা স্থানে থাকতে পারে, সেই তৎপরতা দূতাবাস জানিয়েছে। এবং বাংলাদেশ দূতাবাস আজকে কিন্তু 2 জন বাংলাদেশি মৃত্যুবরণের শোকও জানিয়েছে। এই মরদেহগুলো দ্রুতই যেন বাংলাদেশে প্রেরণ করা হয় সেই পদক্ষেপ কিন্তু দূতাবাস নিয়েছে এবং দূতাবাস চেষ্টা করছে দ্রুতই যেন সেখান থেকে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদ স্থানগুলোতে সরে আসে। তবে বাংলাদেশিরা এই মুহূর্তে অনেকটাই আতঙ্কগ্রস্ত রয়েছে, যেহেতু লেবাননের দক্ষিণ অঞ্চলে আজও বেশ কিছু এলাকায় কিন্তু হামলা হয়েছে। তো সবসময় মিলন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। আজ প্রথম বৈঠকে আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের এই সিদ্ধান্ত হয়। অনুপ্রবেশ বন্ধ এবং সীমান্ত সুরক্ষা একে বড় সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদন।
পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত প্রায় 2216 কিলোমিটার, আর এর মধ্যে 112 কিলোমিটার এলাকায় ভৌগোলিক কারণে বেড়া নির্মাণ সম্ভব নয়। তবে বাকি 456 কিলোমিটার অংশে সীমান্তে প্রাচীর তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান। তবে এই জমি অধিগ্রহণের বিষয়ে কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন ছিল। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি রাজ্য শাসনভারের ভার পাওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই জমি হস্তান্তর প্রক্রিয়ার সিদ্ধান্ত নিল। রাজ্য সরকারের দাবি, এর ফলে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়া যাবে, কমবে অনুপ্রবেশ ও চোরাচালান সহ নানা অপরাধ। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। তবে বিরোধীদের আহ্বান, সীমান্তে নিরাপত্তার নামে মানবিক ও স্থানীয় বাস্তবতাও যেন উপেক্ষিত না হয়। বিশ্লেষকদের মতে এটি প্রশাসনিক পদক্ষেপও নয়, বরং সীমান্তে নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক অগ্রাধিকারের বার্তাও স্পষ্ট। এছাড়া বৈঠকে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্প চালু, সরকারি চাকরির আবেদনের বয়সসীমা 5 বছর বৃদ্ধি সহ 6টি সিদ্ধান্তকে গুরুত্ব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, সীমান্তে কাঁটাতার দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে ঢাকা। আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে যাতে কোনো সন্ত্রাস না করতে পারে তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। এটিস্টা আলোচনা নিয়ে ইন টার্মস অফ পজিটিভ আলোচনা হয়েছে, দ্যাটস হোয়াট আই উড সে। এবং আপনার চায়নার এক্সিম ব্যাংক ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স ইটিস্টা। পাকিস্তানে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তা দেবে সরকার, এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি আরও বলেন, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর এডুকেশন এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পাকিস্তান সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ বৃত্তির যে সুযোগ দিয়েছে তাকে দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি। ইনস্টিটিউশন ওয়াইজ একাডেমিক ক্রেডেনশিয়াল অনুযায়ী তাদের বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত এক্সিলেন্ট, সেন্টার অফ এক্সিলেন্স। সেই জায়গায় আমাদের স্টুডেন্টরা যাবে, এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আর আমাদের অ্যাম্বাসেডর হিসাবে আমাদের যে শিক্ষার্থীরা পাকিস্তানে যাবে তারা সেখানে গিয়ে আমাদের মান ইজ্জত রক্ষা করবে এবং সুন্দরভাবে লেখাপড়া শেষ করে আসবে এবং সারা বিশ্বে শিক্ষার মানদণ্ডে তারা নিজেকে স্বীয় স্থান অধিকার করবে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। 10ই মে পর্যন্ত মক্কা ও মদিনায় পৌঁছেছেন 51,194 জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,071 জন এবং বেসরকারিভাবে গেছেন 47,123 জন। মোট 131টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ 61টি, সৌদি এয়ারলাইন্স 48টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে 22টি ফ্লাইট। পৌঁছানোর পর আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এখন পর্যন্ত হজ যাত্রীদের 15,814টি চিকিৎসা এবং 11,955টি আইটি সেবা দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবে এ পর্যন্ত 10 জন পুরুষ ও 2 জন মহিলা বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। জমকালো আয়োজনে পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবারের মতো উদযাপিত হল রবীন্দ্র জয়ন্তী। ঝংকার নৃত্য স্কুলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল বিশিষ্ট কোরিওগ্রাফার রুমকি ব্যানার্জির কোরিওগ্রাফিতে চণ্ডালিকা নৃত্যনাট্যের পরিবেশনা। ভারত, বাংলাদেশ, চীন ও পর্তুগাল সহ বিভিন্ন দেশের সংস্কৃতিপ্রেমী মানুষের অংশগ্রহণ পুরো আয়োজন পরিণত হয় এক আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলন মেলায়। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন আয়োজকরা।
কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরি শহরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। কানাডায় বসবাসরত প্রবাসী বাঙালিদের সংগঠন ক্যালগেরি ঠাকুর সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি পৌঁছে দিতেই এমন আয়োজন। কানাডা থেকে লায়লা নুসরাতের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বরফাচ্ছন্ন কানাডায় এখন বসন্তের ছোঁয়া। প্রকৃতির এই স্নিগ্ধতায় ক্যালগেরিতে উদযাপিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য প্রবাসী বাংলাদেশি রকিরিজ সেন্ট হোমস থিয়েটারে সমবেত হন। অনুষ্ঠানটিতে শিল্পীদের গাওয়া রবি ঠাকুরের কালজয়ী সব গান মোহিত করে তোলে উপস্থিত শ্রোতাদের। আয়োজকরা জানান, প্রবাসীর মাটিতে নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি পৌঁছে দিতেই এমন আয়োজন। রবীন্দ্রনাথ শুধুমাত্র বাংলাদেশের কবি নয় বা বাংলার কবি নয়, তিনি বিশ্বকবি। তাই জন্য বিশ্বের সবার কাছে যেন রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথের কাজ পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই কিন্তু আমাদের এই প্রয়াস। আগামীতে আমাদের নতুন প্রজন্ম আরো অনেক বেশি জড়িয়ে পড়বে রবীন্দ্র জয়ন্তী পালনের জন্য। প্রবাসীদের বিশ্বাস, বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন মাতৃভূমির প্রতি টান আরও শক্তিশালী করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিদেশি দূতাবাস, হাইকমিশন ও অন্যান্য কর্তৃপক্ষের ভিসা প্রক্রিয়ায় প্রয়োজনীয় ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে দেয়া নির্দেশনাপত্রে বলা হয়, কোনো দেশের ভিসা পাওয়ার শর্ত হিসেবে ভিসা বন্ড জমা দেয়া বাধ্যতামূলক হলে অনুমোদিত ব্যাংকগুলো আবেদনকারীর পক্ষে বিদেশে অর্থ পাঠাতে পারবে। এছাড়া আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে। এসব কার্ডে প্রয়োজনীয় সিকিউরিটি ডিপোজিটের অর্থ আগাম জমা রাখা যাবে। যেসব গ্রাহকের আগ থেকেই আন্তর্জাতিক কার্ড রয়েছে, তাদের কার্ডেও ভ্রমণ কোটার আওতায় প্রয়োজনীয় অর্থ পুনরায় জমা করা যাবে। তবে অর্থ পাঠানোর আগে আবেদনকারীর বৈধ পাসপোর্ট, দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদাপত্র, ইনভয়েস বা অন্যান্য প্রয়োজনীয় নথি অবশ্যই যাচাই করতে হবে। নিউ ইয়র্কে ক্রমে বাড়ছে অভিবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক বিস্তার। রেস্টুরেন্ট বা গ্রোসারির গণ্ডি ছাড়িয়ে এবার সেবা ও প্রযুক্তি খাতেও শক্ত অবস্থান গড়ে তুলছেন তারা। সেই ধারাবাহিকতায় ইয়ংকার্সে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন নর্থ আমেরিকা ইলেকট্রিক অ্যান্ড HVAC। 8 মে জমকালো আয়োজনে উদ্যোক্তারা বলছেন, এটি শুধু নতুন ব্যবসা নয়, প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। কমিউনিটি নেতাদের মতে, এমন উদ্যোগ বাংলাদেশি অভিবাসীদের সাফল্যের পরিধি আরও বিস্তৃত করছে। তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানও। পুলিশ প্রশাসনকে জনগণের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও স্থায়ী নয়। দুর্নীতি ও সন্ত্রাস দমনে ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার নির্দেশনা দেন তিনি। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহের অনুষ্ঠান। এতে অংশ নিয়ে সরকারের সফলতা নিশ্চিত করতে দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনীর বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, প্রশাসনের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা। সঠিক ও পেশাদার ভূমিকা থাকলে সহিংস পরিস্থিতিও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় বলে মন্তব্য করেন তিনি। আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন। দুর্নীতি সন্ত্রাস নিয়মে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবেন। পুলিশ প্রশাসনকে সরকারের আইন আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও মানবিক ও বিশ্বাস ভিত্তিক হতে হবে। জানান, দুর্নীতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় দেখা হবে না। সাম্প্রদায়িকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটি কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। আপনার কাজও হচ্ছে জনগণের জন্য, আপনিও কাজ করছেন রাষ্ট্রের জন্য, আমিও কাজ করছি জনগণের জন্য, আমিও কাজ করছি রাষ্ট্রের জন্য। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক, একটি বেটার বাংলাদেশ তৈরি করা।
প্রধানমন্ত্রী জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখতে পেশাদার, সৎ ও জনমুখী পুলিশ বাহিনী গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সততা, মেধা এবং দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রোজার ঈদের অভিজ্ঞতা থেকে এবারের কুরবানির ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাসের সংখ্যা ও মোবাইল কোড বাড়ানো সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সড়ক মন্ত্রণালয়। সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, ঈদে বাড়বে না বাস ভাড়া। দুর্ঘটনা রোধ এবং যানজট কমাতে বাড়ানো হয়েছে হাইওয়ে পুলিশ। চলতি মাসের শেষ সপ্তাহে উদযাপিত হবে ঈদুল আজহা। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সূত্র বলছে, এবারের ঈদে 1 কোটির উপরে যাত্রী ঢাকা ছাড়বেন, যা গত ঈদের চেয়ে বেশি। আর ট্রাকে, পশু পরিবহন ও পশুর হাট, সড়ক মহাসড়কে চাপ বাড়বে। তাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চ্যালেঞ্জটাও বেশি। সচিবালয় ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী বলেন, সড়কে যানজট কমাতে গার্মেন্টস শ্রমিকদের 3 ধাপে ছুটি দেয়া হবে। বর্ষা মৌসুম হওয়ায় রাস্তাঘাট মেরামতেও নজর দেয়া হয়েছে। গতবার আমরা ট্রাক, লরি, কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম 4 দিন আগের থেকে, কিন্তু আমরা সফল হয়েছি বলছি না। গতবার একদিনের ঝড় বৃষ্টি আমাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। এবার যেহেতু সিজনটাই এরকম, অতএব এই ধরনের সম্ভাবনা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সেইগুলি আমরা বিবেচনায় রেখেছি। উদ্বুদ্ধ পরিস্থিতি যাতে ফেস করা যায় তার জন্য বাসের সংখ্যা বাড়ানো। গতবার মনে হয় 24টি মোবাইল কোড কাজ করেছিল, এবার আমরা মনে করছি যে 69টি মোবাইল কোড যাতে পরিচালনা করা যায়। ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, আগের চেয়ে বেশি মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হবে। মহাসড়কে বসবে না পশুর হাট। যাত্রী না নামিয়ে ফেরিতে বাস ওঠা বন্ধ। আমাদেরকে গত ঈদে বেশ কিছুটা বিব্রত করেছে এবং কিছুটা অনিয়ম, কিছুটা শৃঙ্খলা অথবা যানজটের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। এবার আরো গরুর ট্রাক তো চলবেই, এটা পরিবহনে যুক্ত থাকছে, এই জন্য চ্যালেঞ্জটা আরো বেশি হবে। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আবদুল্লাপুর আমরা দেখেছি অস্থায়ী হঠাৎ কাউন্টার হয়ে যায়। মোবাইল কোড একেবারে স্থায়ীভাবে থাকবে, নিয়মিতভাবে থাকবে, পুলিশেরও বিশেষ নজরদারি থাকবে। যখন রাস্তার মাঝখান থেকে এরকম লাখ লাখ মানুষ এসে সে যে যান পাচ্ছে সেই যানে উঠে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। সড়ক দুর্ঘটনা বন্ধে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে জানান সড়ক পরিবহন মন্ত্রী। না, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংয়ে বসানো এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে মামলা তৈরি করছে বলে জানিয়েছে ডিএমপি। স্বল্প পরিসরে চালু হওয়া এই ব্যবস্থায় ট্রাফিক আইন অমান্য করায় গত 1 সপ্তাহে 300-র বেশি মামলা হয়েছে বলে জানান ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। তবে ডিএমপি যেসব পয়েন্টে ক্যামেরার কার্যক্রম চলছে বলে দাবি করছে, তার বেশিরভাগের কার্যক্রম এখনও শুরু হয়নি। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আল আবুনি। ঢাকার রাস্তায় এখন নজর রাখছে এআই ক্যামেরা। ট্রাফিক আইন অমান্য করলে বা যানবাহনের লাইসেন্স এর মেয়াদ না থাকলে এভাবেই শনাক্ত করছে এআই ক্যামেরা। গুলশান 2 এর আদলে ডিএমপিও শুরু করছে এমন ডিজিটাল সার্জেন্ট ব্যবস্থা। সিগন্যাল বা ক্রসিং এ লালবাতি অমান্য, জেব্রা ক্রসিং দখল, উল্টা পথে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, অতিরিক্ত যাত্রীবহন সহ 6টি লজিক বা ট্রাফিক আইন অমান্যকারীদের শনাক্ত করবে ডিএমপির গুরুত্বপূর্ণ ক্রসিং এ বসানো এআই ক্যামেরা। এছাড়া গাড়ির মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র বিআরটিএ ডেটাবেস থেকে শনাক্ত করতে পারবে এ প্রযুক্তি, যা স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে, এসএমএস ও নোটিশ যাবে মালিকের কাছে। সাড়া না দিলে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারি সহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে, জানায় ডিএমপি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি গেটে সিগন্যাল এলাকায় এআই প্রযুক্তি সম্পন্ন ক্যামেরায় মামলা চলছে বলে জানায় পুলিশ। কিন্তু এই 4টি পয়েন্টে মাঠ পর্যায়ে ট্রাফিক পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে কিছুই জানেন না। ঠিক কোন কোন পয়েন্টে এআই ক্যামেরার কার্যক্রম শুরু হয়েছে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনারকে এমন প্রশ্ন করলে তিনি জানান, আপাতত 8টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন হলেও প্রায় 30টি পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে। ক্রসিং এ এই এআই ক্যামেরা
পর্যায়ক্রমে বসানো হচ্ছে, অলরেডি অনেকগুলো পয়েন্টে বসানো হয়েছে। গত এক সপ্তাহে ট্রাফিক আইন অমান্য করার জন্য 3 শতাধিক মামলা হয়েছে বলেও জানায় ডিএমপি। গত এক সপ্তাহে 3 শতাধিক মামলা হয়েছে। এটা আমাদের শুরু। আমাদের লোকজন কাজ করতেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা কাজ করতেছে। অর্থাৎ ভবিষ্যতে দেখা যাবে যে প্রতিদিন হয়তো 1000 মামলা হবে। ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার বলেন, শাস্তি নয় বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ করার প্রস্তাবকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, তাদের প্রতিক্রিয়া বাস্তবসম্মত এবং মোটেও অতিরঞ্জিত নয়। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবস্থানকে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। এদিকে যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। গেল 24 ঘন্টায় নিহত হয়েছেন আরও 51 জন। গেল মার্চ থেকে নতুন করে সংঘাত শুরুর পর লেবাননে প্রাণ গেছে মোট 2869 জনের, এমন তথ্য দিয়েছে আল জাজিরা। দর্শক, ছিল প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।